নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখা। ঢাকা বিমানবন্দর থেকে তাকে তুলে নিয়ে আসা হয় এবং পরবর্তীকালে তাকে গ্রেপ্তার বলে দেখানো হয়েছে। আমি প্রথম আলো কোট করে আপনাদের আমি খবরটা পড়ে দিই। সেটা প্রথম আলোকে উনি যে গ্রেপ্তার হয়েছেন সেটা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। রেজাউল করিম বলেন, পুলিশের একটি অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে ডিবি গ্রেপ্তার করেছে। যারা আবেদন করেছে তাদের কাছে তাকে হস্তান্তর করা হবে। আমরা জানি যে শেখ হাসিনা সরকারের পতন হয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর প্রবলভাবে নির্যাতন নেমে এসেছে। সেখানে মন্দির ভেঙে ফেলা হচ্ছে, সংখ্যালঘুদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে, এমনকি তাদের প্রাণেও মারা হচ্ছে। এইসবের বিরুদ্ধেই প্রতিবাদ শুরু করেছিল হচ্ছে সংখ্যালঘুরা, প্রতিবাদ করেছিল হচ্ছে ইসকন। চট্টগ্রামে আমরা দেখেছিলাম সেই প্রতিবাদ জনগর্জনের চেহারা নেয় এবং সেইখানে যখন পুলিশ বা সেনাবাহিনী মোকাবিলা করতে পারছিল না, সেই সময় ইসকনের মহারাজ এবং আরো অনেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার তারা অভিযোগ আনে। অভিযোগ করা হয় যে বাংলাদেশের ফ্ল্যাগ নামিয়ে নাকি ইসকনের ফ্ল্যাগ উপরে তুলে দেওয়া হয়েছে, এরা সব রাষ্ট্রদ্রোহী। ইচ্ছা থাকলেও সেই সময় চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করতে পারেনি, কারণ শুধুমাত্র চট্টগ্রাম নয়, তারপরে এই আন্দোলন, সনাতনীদের আন্দোলন বাংলাদেশের অন্যান্য জায়গায়ও ছড়িয়ে যায়। আমরা দুই দিন আগেই দেখেছিলাম রংপুরেও সেই আন্দোলন কি রূপ নিয়েছিল। আমরা জানি না এখনো পর্যন্ত যে কি কি ধারা তার বিরুদ্ধে দেয়া হবে। অলরেডি একটা রাষ্ট্রদ্রোহিতার ধারা তাকে দেওয়া হয়েছে। আপনাদের হয়তো মনে আছে যে যখন তার উপর এই ধারা দেয়া হলো, তখন কিন্তু চিন্ময় প্রভু নিজেই বলেছিলেন, আমি যে কোনো সময় গ্রেপ্তার হয়ে যেতে পারি। অতএব সেই আশঙ্কাই আজ সত্যি বলে প্রমাণিত হয়েছে। জানা নেই যে চিন্ময় প্রভু আবার সূর্যের আলোতে দাঁড়াবেন কিনা বা আদৌ দাঁড়াবেন কিনা। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে কিন্তু বারবার করে নিজেদের উদ্বেগ প্রকাশ করেছিলেন নরেন্দ্র মোদী, বারবার করে উদ্বেগ প্রকাশ করেছিলেন ভারত সরকার। এখানেই শেষ নয়, ডোনাল্ড ট্রাম্প তিনিও কিন্তু সংখ্যালঘুদের ওপর যেভাবে নির্যাতন হয়েছিল তাতে তিনি মুখ খুলেছিলেন, কিন্তু তারপরেও আমরা দেখলাম সেই নির্যাতন বন্ধ হয়নি এবং শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হলো চিন্ময় প্রভুকে। শেখ হাসিনা সরকারকে উৎখাত করার পর গোলমাল শুরু হয় সংখ্যালঘুদের ওপর। সেই সময় চিন্ময় প্রভু আমাদের ইন্টারভিউ দিয়েছিলেন। চলুন আমরা আজকে সেই ইন্টারভিউটা আরেকবার ফিরে দেখি এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতন যেভাবে শুরু হয়েছিল কি ভয়াবহ আকার পরবর্তীকালে নিয়েছে সেটা তো আপনারা সবাই জানেন। আর একবার ফিরে দেখা সেই ইন্টারভিউটা। আপনারা জানেন, বাংলাদেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার পর থেকে বাংলাদেশ অগ্নিগর্ভ। নানা ঘটনার খবর আমাদের কানে আসছে। এর মধ্যেই আমরা যেটা শুনতে পেয়েছি, যেটা মেহেরপুরে বাংলাদেশের যে ইসকন মন্দির, সেখানে ভাঙচুর করা হয়েছে এবং পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর আক্রমণের খবর আসছে, মন্দির ভাঙচুরের খবর আসছে। ঠিক কি হচ্ছে বাংলাদেশে? মেহেরপুরের ঘটনায় কি ছিল? চলুন আমরা আজকে সরাসরি এই নিয়ে কথা বলবো বাংলাদেশ চিটাগাংয়ের পুণ্ডরিক ধামের যিনি ইসকন প্রেসিডেন্ট চিন্ময় প্রভুর সঙ্গে। চিন্ময় প্রভু, অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আসলে বাংলাদেশে যখন সরকার পতন হয় গতকাল,
তারপর থেকে সারা বাংলাদেশে বিভিন্ন সংখ্যালঘু জনগোষ্ঠী তথা হিন্দু জনগোষ্ঠীর উপর আপনার হামলা হচ্ছে, বিভিন্ন দোকানপাট লুটপাট হচ্ছে। যারা রাজনীতির সঙ্গে ইনভলভ ছিল অথবা ছিল না, সে সমস্ত হিন্দুরা আক্রান্ত হচ্ছে, কয়েকজন মারাও গিয়েছে। এবং আমাদের ইসকন মেহেরপুর মন্দিরে অগ্নিসংযোগ হয়েছে, লুণ্ঠন হয়েছে। আহ, এই ধরনের ঘটনাগুলো অব্যাহত রয়েছে। এবং আমাদের চট্টগ্রামেও সিটিতে 3টা মন্দিরে আক্রমণের চেষ্টা করা হয়েছে। লোকাল মুসলিম জনগোষ্ঠী এবং হিন্দু জনগোষ্ঠী সমন্বিতভাবে প্রতিরোধ করেছে। এবং অন্যান্য মন্দিরগুলো আমরা আতঙ্কের মধ্যে আছি। ঠিক কি হয়েছিল ঘটনাটা? এই যে মেহেরপুরে যে ভাঙচুর হলো, ঘটনাটা কি হয়েছিল বলুন। আসলে গতকাল যখন সরকার পতন হয়, তারপর থেকে টোটাল হিন্দু জনগোষ্ঠীর যত ব্যবসায়ীরা আছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে, এবং হিন্দু জনগোষ্ঠীর অনেক লিডারদের উপর আক্রমণ হয়, বিভিন্ন বাড়িঘরে অগ্নিসংযোগ হয়। তারই ধারাবাহিকতায় আপনার বেশ কিছু মঠ মন্দিরে, আমাদের হিন্দু মঠ মন্দিরে আক্রমণ হয় এবং মেহেরপুর ইস্কন মন্দিরে আপনার হামলা হয় এবং সেখানে অগ্নিসংযোগ করা হয়। যত অর্থ ছিল, মন্দিরের প্রণামী ছিল, সব লুট হয়েছে এবং ভগবানের শ্রীবিগ্রহকে পুড়িয়ে দেওয়া হয়েছে। মন্দিরের ভক্তরা প্রাণ নিয়ে কোনো রকমে বেঁচে পালিয়েছে। এই অবস্থা হয়েছে আর কি। এবং সেখানে আপনারা কি বেশ কিছু জায়গায় হিন্দু লিডার শ্রেণীর দু একজন মৃত্যুবরণ করেছে তাদের পিটুনিতে, হামলাতে। সেখানে কি আপনারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছিলেন এই ঘটনার আগে বা পরে? আসলে ঘটনার আগ পর্যন্ত তো মোটামুটি ভালো ছিল পরিস্থিতি। যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরে আপনার প্রশাসন যন্ত্র সম্পূর্ণ অচল হয়ে যায়। আমরা উপজেলা প্রশাসনের তো প্রধান হচ্ছে ইওনো, উপজেলা নির্বাহী অফিসার। উনি অনেকগুলো উপজেলাতে হেডকোয়ার্টার্সে অগ্নিসংযোগ হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। ওনারা অপারগতা পোষণ করেছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তারাও রেপ তারাও অপারগতা পোষণ করেছে। এবং পুলিশ প্রশাসনের অনেক জায়গায় তারা আপনার ড্রেস চেঞ্জ করে নিজের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে বেরিয়েছে। এবং আমরা সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিলাম। তো এত বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, ওনারা যদিও আন্তরিক চেষ্টা করছিল, কিন্তু মানে জন যতগুলো ঘটনা প্রবাহের কেন্দ্রস্থল সে অনুযায়ী কিন্তু সাপোর্ট ছিল না। এবং হ্যাঁ, কিন্তু সেনাবাহিনী তো একটা নাম্বার দিয়েছে, প্রত্যেক এলাকায় কে কে দায়িত্বে আছে, এক একটা করে তো তাদের নাম্বার দেওয়া হয়েছে। আসলে এরিয়া তো অনেক বড় বড়, যেমন চট্টগ্রামে হুম। একজনের নাম্বার দিয়েছে, কিন্তু পুরো চট্টগ্রাম ডিস্ট্রিক্ট যদি ধরেন আপনি, তাহলে তো সেখানে অনেক বড় জনপদ, অনেক বড় এরিয়া। সেখানে চট্টগ্রাম সিটিতে তারা যেগুলো জনগুরুত্বপূর্ণ স্থাপনা সরকারি, সে সমস্ত স্থাপনাগুলো, যখন আমি গতকাল আমার এখানের জন্য হেল্প চেয়েছিলাম, তখন ওনারা বলেছেন যে ওনারা কোতোয়ালি থানায় তখন অগ্নিসংযোগ হয়েছে, ওটা নিয়ে ওনারা ব্যস্ত আছেন। তো আমরা লোকালি আমাদের হিন্দুরা এবং অনেক শুভানুধ্যায়ী মুসলিম জনগোষ্ঠী আছেন, তাদের সবার সঙ্গে যোগাযোগ করে কোনো রকমে নিজেরা সুরক্ষিত থাকার প্রচেষ্টা করছি। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন মঠ মন্দিরের বিগ্রহ সমূহকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে। এবং অনেক হিন্দু জনগোষ্ঠী যাদের সামর্থ্য আছে, তারা হয়তো পালিয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার প্রচেষ্টা করছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে আর কি। দেশ ছেড়ে কোথায়? তারা কি পশ্চিমবঙ্গে চলে আসতে চাইছেন? পশ্চিমবঙ্গে অথবা ত্রিপুরায়, এরকম যার যেখানে পরিচিত কেউ আছে সেখানে মুভ করছে। ফলে আপনারা বোঝাই যাচ্ছে খুব আতঙ্কে আছেন এই সময়, তাই তো? এই সেই আতঙ্ক সেই বাড়ছে। হ্যাঁ, আতঙ্ক বাড়ছে। কারণ যদিও বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যারা এখন আছেন আওয়ামী লীগ ছাড়া, তারা সকলেই মিডিয়াতে বলছেন যে সংখ্যালঘু জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর জন্য, হুম। সুরক্ষার জন্য, কিন্তু বাস্তবিক অর্থে কোনো কন্ট্রোল নেই। এটা হুম। হচ্ছে বাস্তবতা। এবং ওত পেতে থাকা যারা, একটা জিনিস হচ্ছে অত্যন্ত লজ্জাস্কর, সেটা হচ্ছে দেশ স্বাধীনতার পর থেকে
দীর্ঘদিন ধরে হিন্দু জনগোষ্ঠীর উপর যখনই হামলা হয়েছে, বিভিন্ন মঠ মন্দির আক্রান্ত হয়েছে, হিন্দুদেরকে মেরে ফেলা হয়েছে, অনেক সাধু সন্ন্যাসী হত্যা হয়েছে, আজ পর্যন্ত একটারও কোনো দৃষ্টান্তমূলক বিচার হয়নি। এই বিচারহীনতার কারণে উপর্যুপরি আমাদের উপর আক্রমণ করা এবং আমাদের সম্পদ লুণ্ঠন করা, আমাদের মঠ মন্দির আক্রান্ত করার এই প্রবণতাটা যাচ্ছে না। যদি কখনো দৃষ্টান্তমূলক কিছু শাস্তি হতো, তাহলে কিছু হয়তো ভয় থাকতো এবং আমরা অনেকটা সেফ হতে পারতাম। শুধু সাময়িক কিছু আশ্বাসন থাকে এবং কিছুদিন হয়তো লোকাল প্রশাসন একটু তৎপর হয়। যখন সেটা জনমানুষের চেতনা থেকে সেই স্মৃতিটা ভুলে যায়, তখন আবার আগের অবস্থায় ফিরে আসে। আপনারা কি ওখানে ইন্ডিয়ান এম্বাসির সঙ্গে যোগাযোগ করেছিলেন? তারা কি বললেন? আসলে আমি গতকাল ইস্টার্ন হাই কমিশনে জানিয়েছিলাম যে যাতে অন্তত আমাদের সরকারের, আমরা যেহেতু সরকারের উচ্চ পর্যায়ে কোনো যোগাযোগের ওয়েগুলো হারিয়ে ফেলেছি, সুযোগ পাচ্ছি না, ওনারা হুম। যোগাযোগ করে যেন অন্তত আমাদের মঠ মন্দিরগুলো সেভ করার জন্য বাংলাদেশের সেনা প্রশাসন বা ওনাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমরা চেষ্টা করতে বলেছি, অনুরোধ করেছি। কিন্তু হুম। আসলে সেই রকম কোনো রেসপন্স পাইনি। এখনো পাননি? আপনি তো এখন হুম। কি চিটাগাং এ আছেন? আপনি এখন কোথা হ্যাঁ, থেকে বলছেন? আমি চট্টগ্রাম থেকে বলছি। আমি এখন আজ। চট্টগ্রাম আমি এখন হ্যাঁ। চট্টগ্রামে আছি। সেখানকার পরিস্থিতি সকালের আমি জানতে চাইছি, আজকের দিনে চট্টগ্রামের কি অবস্থা, আপনার চারপাশে কি দেখছেন? আমাদের আশেপাশে ইউনিয়ন পরিষদ ও উপজেলা অফিস, থানা আক্রান্ত হয়েছে এবং গতকাল আমরা আক্রান্তের ভয়ে উদ্বিগ্ন ছিলাম। আমরা লোকালি আমাদের মুসলিম জনগোষ্ঠীর সহায়তা চেয়েছি, যেহেতু প্রশাসন সেখানে সক্রিয়ভাবে রোল প্লে করার পর্যায়ে নেই। তো হুম। সেজন্য তাদের যারা স্থানীয় কিছু আছে তাদেরকে নিয়ে এবং আমাদের লোকাল কমিউনিটিকে নিয়ে আমরা মোটামুটি প্রোটেকশন দেওয়ার প্রচেষ্টা করছি, এই অবস্থার মধ্যে আছি। এবং তার মানে কিছু মুসলিম আহ, মানুষজন এগিয়েও আসছেন, তারা প্রোটেকশন দিচ্ছেন। হ্যাঁ, কিছু কিছু এলাকায় দেখা যাচ্ছে যারা আপনার আহ, আম, সৌহার্দ্যপূর্ণ এবং তারা কিছু কিছু ক্ষেত্রে সহযোগ দিচ্ছেন। হুম। তার মানে আপনাদের এখন আর পুলিশ বা প্রশাসন এখন তো কবে তার কোনো ভরসা নেই আপনাদের সেই আমাদের প্রশাসন আসলে পুনর্গঠন হতেও অনেক সময় লাগবে, যেটা মনে হচ্ছে। হ্যাঁ, একটা তো কন্টিনিউয়াস প্রসেস এটা, এখনো তো সময় লাগবে। সবে তো হুম, গেলে কি অন্তর্বর্তী সরকার হবে না কিভাবে হবে, কারা দায়িত্ব নেবে, সেনার হাতে কি থাকবে। ফলে সেই আপনাদের আছু যে ইসকনের যে মন্দির বা অন্য মন্দির বা যে সমস্ত ধর্মস্থানগুলো আছে, সেই বাঁচানোর কি পরিকল্পনা, সেটা কি নিজেদের মধ্যে কোনো মিটিং বা কিছু করেছেন? আমাদের সমস্ত কমিউনিটি লিডারদের মধ্যে পরস্পরের যোগাযোগ হচ্ছে এবং সব জায়গায় আমাদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দিনে এবং রাত্রে পাহারা বসানো হয়েছে এবং হুম। এবং যারা স্বতঃস্ফূর্তভাবে অনেক কমিউনিটির লোকেরা এগিয়ে আসছে আমাদের প্রতিষ্ঠানগুলো সুরক্ষার জন্য এবং যারা সৌহার্দ্যপূর্ণ মুসলিম জনগোষ্ঠী তাদের হুম। সহযোগ দিতে চাইছে, তাদেরও সহযোগিতা নেওয়া হচ্ছে। তবে গতকাল রাত্র অবধি, মধ্যরাত্র অবধি আমাদের কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বাংলাদেশের যিনি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাধা দাস গুপ্ত, ওনার স্বাক্ষরিত প্রায় 45টি জায়গায় আক্রান্ত হয়েছে। এবং এখনো আমাদের যে কোনো সময় আক্রমণের বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মোট কটা জেলার উপরে এই আক্রমণ হচ্ছে? প্রায় আপনার 35-40টা জেলায় হয়েছে, কোনো কোনো জেলায় 4-5টা স্পটে হয়েছে, কোনো কোনো জেলায় 1-2টা স্পটে হয়েছে, এরকম হচ্ছে। আর অধিকাংশ নিউজ আসছে না, একটা রহস্যজনক বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের মিডিয়া এই সমস্ত বিষয়গুলোকে মানে উপস্থাপন করছে না। অথচ হুম। আমরা হয়তো ভাবতাম এক সময় সরকার নিজেদের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হওয়ার জন্য মিডিয়াকে সেন্সর করত, কিন্তু এখন তো কোনো গভর্নমেন্ট নেই, এরপরেও আপনার সক্রিয়তা সেটা সেভাবে দৃশ্যমান নয়। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে ধারাবাহিকভাবে কিছু প্রগতিশীল আছে
যারা আপনার সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়ে কথা বলেন, কিন্তু বাস্তবিক অর্থে সামগ্রিকভাবে প্রশাসন যন্ত্র সক্রিয় রোল প্লে করে যদি কিছু দৃষ্টান্তমূলক ঘটনা প্রবাহের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে পারত, তাহলে বাংলাদেশের জনসংখ্যাও হিন্দু জনগোষ্ঠী হ্রাস পেত না, এবং সবাই একটা আস্থার সংকটটা কেটে উঠতো, এবং বাংলাদেশে টিকে থাকার একটা প্রবণতা আহ, আহ, কাজ করতো। কিন্তু অধিকাংশ দেখা যাচ্ছে আপনার যারা সামর্থ্যবান, যাদের সামর্থ্য রয়েছে, তারা যখনই এরকম আক্রমণের শিকার হচ্ছে, মনোবল ভেঙে যাচ্ছে এবং তারা দেশ ত্যাগ করছে। এটা এটাই এই প্রবণতাটা আমাদের সংখ্যা ক্রমশ আহ, আমরা কমে যাচ্ছি। এখন প্রায় 8% চলে এসছে, হয়তো 1-2 বছরের মধ্যে আরো কিছু কমে যাবে, এরকম একটা পর্যায়ে কাজ করছে। আমাদের আর একেবারেই আহ, সময় নেই মহারাজ, আমাদের সময় শেষ হয়ে গেছে। আর আমরাও বুঝতে পারছি আপনাকেও নিয়মিতভাবে সারা আর কি দেশ জুড়েই খবরাখবর আসছে, আপনাকে নিতে হচ্ছে, আতঙ্ক তাড়া করছে। আশা করি আপনি যে আশাটা করছেন, এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদের নিয়ে আপনারা একটা প্রতিরোধ গড়ার চেষ্টা করছেন, দুষ্কৃতীদের আটকানোর চেষ্টা করছেন। আপনাদের এখান থেকে এইটাই আমরা বলতে পারি, এত দূর থেকে, ভারত থেকে, যে আপনাদের এই প্রচেষ্টা যেন সফল হয় এবং দুষ্কৃতীদের আপনারা প্রতিরোধ করতে পারেন এবং মন্দিরগুলো সবাই বাঁচাতে পারেন। প্রার্থনা অসংখ্য করবেন। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আপনারা ওনার ইন্টারভিউটা শুনলেন। এই ইন্টারভিউটা আমি নিয়েছিলাম যখন শেখ হাসিনা সবে বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছিলেন। তারপর ইসকন মন্দিরের ওপর যে হামলা হয়, তারপর আমি চিন্ময় প্রভুর এই সাক্ষাৎকার নিয়েছিলাম। সেখানে আপনারা দেখেছেন উনি কিন্তু বারবার বলছেন যে বাংলাদেশ সরকার তাদের সঙ্গে, সেই সময় যখন সেনাবাহিনী কন্ট্রোলে ছিল তখনও ইউনূস আসেননি, তখন কিন্তু তাদের সাপোর্ট করছেন। ইউনূস তখনও ভার নেননি। তখন কিন্তু উনি বলেছিলেন যে তাদের সঙ্গে কথা রেখে আমরা আলাপ আলোচনার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু ইউনূস আসার পর, ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর পুরো পরিস্থিতি কিন্তু আমূল বদলে গেল। সেখানে সংখ্যালঘুদের ওপর আক্রমণ মারাত্মকভাবে বেড়ে গেল, নির্যাতন মারাত্মকভাবে বেড়ে গেল, একাধিক মন্দিরকে ভেঙে ফেলা হয়েছে, সংখ্যালঘুদের ওপর তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। এরপর জনজাগরণ শুরু হয়েছিল সংখ্যালঘুদের, লাখে লাখে মানুষ রাস্তায় নেমেছিল এই চিন্ময় প্রভুদের নেতৃত্বে। শুধু চিন্ময় বাবুকে যদি সরিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু আজকে এই জনজাগরণ থামবে না। উনি কিন্তু প্রতিবাদের ভাষা কিন্তু উনি দিয়ে ফেলেছেন। আজকে সংখ্যালঘুরা জেগে গেছে। ফলে চিন্ময় প্রভুর যদি কিছু হয়, তা সামাল দেওয়া কিন্তু ইউনূস সরকারের পক্ষে খুব কঠিন। আর আপনারা যারা আমাদের দর্শক, যারা ভাবছেন এরপর কি করব, ওটা তো বাংলাদেশের ঘটনা, আমরা কি চুপ করে বসে থাকব? যদি চুপ করে বসেই থাকেন, তাহলে দূরে আগুন লেগেছে বলে যদি আপনার মতো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন, তাহলে কিন্তু আপনার বাড়ির কাছেও আগুনটা লাগবে। তাই প্রত্যেকে চিন্ময় প্রভুকে যে এভাবে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো, সেই ঘটনার প্রতিবাদ করুন আপনারা আপনাদের মতো করে। আমরা নজরে রাখবো আমাদের চিন্ময় প্রভুর কি হলো, আমরা প্রতিনিয়ত সেই খবরের আপডেট যখনই পাবো আপনাদের আমরা দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।